এই বিষয়টা অবশ্যই তিনি পরিষ্কার কল্যাণমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন। এর পাশাপাশি ট্রাইব্যুনাল নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছিল, এবং ট্রাইব্যুনালের প্রশ্নটা কি প্রশ্ন? ট্রাইব্যুনাল অর্থাৎ আমরা জানি যে 19 জন প্রাক্তন বিচারপতি নিয়ে 23টি জেলার যে ট্রাইব্যুনালের অভিযোগ আসবে, সেই অভিযোগের সমস্যা সমাধানের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, গঠন করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এবার ব্যাপারটা হচ্ছে এই ট্রাইব্যুনাল কবে কিভাবে হচ্ছে, কিভাবে মামলার নিষ্পত্তি হবে তা নিয়ে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি। এক্ষেত্রে চিন্তা যে তৃণমূলের জন্য সব থেকে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে যে ডিলিটেশন, যারা ডিলিট হয়ে যাচ্ছে সেইটা যে তৃণমূলের জন্য খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা পরিষ্কার। কারণ এর আগের শুনানিতে আমরা দেখেছি এই সাপ্লিমেন্টারি তালিকা যাদের নাম বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, কি বৃত্তান্ত, এইটা কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে না কমিশন, এইটা নিয়ে অভিযোগ তোলা হয়। সেক্ষেত্রে তাদের পুনরায় অ্যাড করার জন্য কোনো প্রসেস আছে কিনা সেটাও উল্লেখ করা হয়। শ্যাম দেওয়ান ছিলেন সেই শুনানিতে, মেনকা গোস্বামী ছিলেন সেইখানে, এবং এই শুনানির পর কিন্তু উল্লেখযোগ্যভাবে কমিশন কিন্তু আলোচনা করে, প্রধান বিচারপতিদের সঙ্গে আলোচনা করে লিস্ট প্রকাশ করা শুরু করেছে, এবং ইতিমধ্যে 47 লক্ষের নাম প্রকাশ হয়েছে। সেইটাই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি মহামান্য সুজয় পাল জানিয়েছেন। এবার বিষয়টা হচ্ছে যে মহামান্য বিচারপতি সুজয় পাল তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন চিঠি লিখে এইটাই, যে এই সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু 7ই এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। এক্ষেত্রে 7ই এপ্রিল আগামী যদি বলি শুনানি, সেক্ষেত্রে শুনানির তারিখ ঠিক করা হয়েছিল। যদিও কমিশনের তরফ থেকে আইনজীবী বলছেন যে যেহেতু 6 তারিখ নমিনেশনের লাস্ট ডেট আছে, সেক্ষেত্রে 6 তারিখ যদি বিবেচনা করা হয়, 6 তারিখের মধ্যে যদি শেষ করা হয় প্রসেসটা, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা চিন্তাভাবনা করতে পারবো। এক্ষেত্রে সেই জন্য 6 তারিখের যে তারিখ, সেই তারিখে আগামী শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রাইব্যুনালের জন্য বেশ কিছু নিয়ম কিন্তু বেঁধে দিয়েছেন। কিরকম? যারা ডিলিট হয়ে গিয়েছে এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে, বা যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, তারা আবেদন করবেন কিভাবে, তাদের ভবিষ্যৎ পরিষ্কারভাবে, তাদের ভবিষ্যৎ এইবারে তারা ভোট দিতে পারেন এবং তারা নাও পারেন, একটা প্রশ্ন চিহ্নের মুখে তারা ঝুলে রয়েছেন। এবার এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে ট্রাইব্যুনালের ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন কিরকম ভাবে। এখনো অব্দি ডিইওর কাছে অনলাইনে আবেদন করার একটা প্রসেস রয়েছে, এবং সেক্ষেত্রে সেই আবেদনের প্রসেস তারপরে ট্রাইব্যুনালের কাছে যাবে, এবং ট্রাইব্যুনালের যারা বিচারপতি রয়েছেন তারা সেটাকে সমাধান করার চেষ্টা করবেন। এবার দ্বিতীয় যে বিষয়, ট্রাইব্যুনালটা এখন অব্দি শুরুই হয়নি, সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে যাবে এমন নির্দেশিকা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট আরো নির্দেশিকা দিয়েছে যে ট্রাইব্যুনালের ক্ষেত্রে মহামান্য জুডিশিয়াল অফিসারদের কাছে যে সমস্ত কাগজ জমা পড়েনি, সেই সমস্ত কাগজ নতুন করে জমা দেওয়া যাবে না। অর্থাৎ কোথাও কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ধরুন আমার নাম ডিলিট হয়ে গেছে বা আপনার নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার আপনার জন্য যে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছিল জুডিশিয়াল অফিসারদের কাছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যারা বিবেচনা করছিলেন, তাদের কাছে যে কাগজ গিয়েছে সেই কাগজই কিন্তু যাবে ট্রাইব্যুনালের বিচারপতিদের কাছে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অভিযোগ জানাতে পারবেন, সেই অভিযোগ জানাতে হবে অনলাইন মাধ্যম দিয়ে বা অফলাইনে ডিএম বা এসডি অফিসে গিয়ে। এক্ষেত্রে ডিএম বা এসডি অফিসে গিয়ে অভিযোগ জানানোর পর সেই ডকুমেন্টটাই চলে যাবে কিন্তু ট্রাইব্যুনালের বিচারপতিদের কাছে বা বিচারপতির কাছে। সেক্ষেত্রে সেই বিচারপতি দেখবেন বা নথি যাচাই করবেন, নতুন নথি তারা নিতে পারবেন না, বা নিতে গেলে সেটা ডিইওর মারফতে নিতে হবে, এমন নির্দেশিকা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে আজ দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে বিষয়টা পরিষ্কার যে নতুন নাম তোলার ক্ষেত্রে যে একটা ঝক্কি থাকবে, বা ডিলিটেশন নাম যাদের ডিলিট হয়ে গেছে তাদের জন্য একটা ঝক্কি থাকবে এইবারের বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য, সেটা কার্যত স্পষ্ট। এবং তার পাশাপাশি এই যে বিষয়টা নিয়ে অভিযোগ উঠছিল যে বহিরাগত ভোটার ঢোকানোর চেষ্টা চলছে, সেক্ষেত্রে সেইটাকে কোনোভাবে পাত্তা দিতে নারাজ সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে কমিশনের 23 নম্বর অনুচ্ছেদের যে নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে নমিনেশন জমা দেওয়ার আগে অবধি ফর্ম 6 জমা দেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবে যদি নাম ইনক্লুডও হয় তারা ভোট দিতে পারবেন না। তার কারণ নমিনেশন জমা দেওয়ার 7 দিন আগে অবধি যে নাম ইনক্লুড হচ্ছে তারাই শুধুমাত্র ভোট দিতে পারবে। সেক্ষেত্রে 6 তারিখ যেহেতু নমিনেশন দেওয়ার শেষ তারিখ, সেক্ষেত্রে আর কেউই ভোট দিতে পারবে না নতুন নাম উঠলে। এটা কিন্তু একেবারে কমিশনের তরফ থেকে এবং বিচারপতির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বহিরাগত ভোটারদের যে তথ্য, সেই তথ্য কিন্তু কার্যত উড়িয়ে দিয়েছে কমিশন এবং কার্যত সুপ্রিম কোর্ট। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই বহিরাগত ইস্যু যেমন রয়েছে, ট্রাইব্যুনাল ইস্যু যেমন রয়েছে, সব মিলিয়ে এটা পরিষ্কার যে ডিলিট হয়ে যাওয়া নাম কিন্তু চিন্তা এবং আশঙ্কা বাড়াচ্ছে তৃণমূলের জন্য। অন্যদিক থেকে বহিরাগত ইস্যু নিয়ে যে তোলপাড় রাজ্যের রাজনীতি, যে ফর্ম 6-এ বহিরাগতদের ঢোকানো হচ্ছে, সেটাও কার্যত সুপ্রিম কোর্ট কিন্তু নাকচ করে দিল এক প্রকার। এক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পাল্টা পদক্ষেপ কি হবে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি এটাই দেখব যে এক্স্যাক্টলি ট্রাইব্যুনালের মাধ্যম দিয়ে এই যে সমস্যা, রাজ্যে এখনো অব্দি 81 লক্ষ নাম, আমি যদি বলি পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকা অনুযায়ী 81 লক্ষ নাম বাদ গিয়েছে। এই 81 লক্ষের মধ্যে যে সমস্ত আবেদন করবে সেই সমস্ত আবেদনকারীদের নাম
কিভাবে ভোটার লিস্টে তোলা যায়, সেক্ষেত্রে কোনো জটিলতা নতুন তৈরি হয় কিনা, সেইটাই কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। এবং তার পাশাপাশি সেই জটিলতা সামলে, সেই জটিলতা সাবধান করে, সেই জটিলতাকে একেবারে ওভারলুক করে কিভাবে নির্বাচন কমিশন এই গোটা প্রক্রিয়াটি সমাধান করতে পারবে, সেইটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন।